আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনসারুল্লাহ, সিনিয়র শিক্ষক, ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয়, সদর, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে নবম এবং দশম শ্রেণীর দ্বিতীয় পত্র কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে কিছু ধারণা দিব। আমি বর্তমান মাসের 20 তারিখ কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে কিছু আলোচনা রেখেছিলাম। আজকেও পুনরায় আলোচনা করতেছি। শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আমি গত ক্লাসে কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ ইফ ক্লজ দিয়ে কিছু বাক্য তৈরি করে দেখিয়েছি, কীভাবে ইফ দিয়ে বাক্যগুলি গঠন করা হয়। তো আজকে আমি অন্য কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করব। তারপরে আমি বলছি ইফ দিয়ে আমরা বাক্য গঠন করতে জানি ইফের প্রথম অংশে ইফের সাথে যে ক্লজটা যুক্ত হয় সেটা প্রেজেন্ট টেন্স হলে পরের অংশে ফিউচার টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বার প্রেজেন্ট হবে। সাবজেক্ট প্লাস উইল প্লাস বার প্রেজেন্ট। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ইফের সাথে যে ক্লজটা থাকে ওটা যদি ফার্স্ট টেন্সের হয়, আমরা অপর অংশ সাবজেক্ট প্লাস উড প্লাস বার প্রেজেন্ট ফর্ম দিয়ে কমপ্লিট করি। আর একটা কন্ডিশন হলো থার্ড কন্ডিশন, যেটা ইফের সাথে ফার্স্ট পারফেক্ট থাকলে অর্থাৎ হ্যাড প্লাস বার ফার্স্ট হয়ে থাকলে আমরা পরের অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বার এর ফার্স্ট পার্টিকেল দিয়ে বাক্যটা কমপ্লিট করি। এখন আমরা শিখছি এক অংশে কমপ্লিটিং সেন্টেন্সে এক অংশ শূন্য, বাক্যের এক অংশ ফাঁকা থাকবে, খালি থাকবে, ওই অংশটা পূর্ণ করতে হবে। বাক্যের প্রথম অংশ খালি দেওয়া যায়, বাক্যের পরের অংশটাও খালি রাখতে পারে। আমরা ইফ দিয়ে আর দিয়ে একটা বাক্য প্র্যাকটিস করে দেখি। If you work hard, if you work hard, এখানে ওয়ার্কটা প্রেজেন্ট ফর্ম, ইফের সাথে প্রেজেন্ট ফর্ম যুক্ত হলে এখানে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্রেজেন্ট হবে। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। তবে যদি তুমি কঠোর পরিশ্রম, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি উন্নতি করতে পারবে, সমৃদ্ধি লাভ করবে, এই জাতীয় বাক্যটা আমরা মিলাবো। তাহলে এখানে এই যে ইফের সাথে ইউ আছে, আমি এখানে ইউ নিব। প্রথমে ইউ নিলাম, তুমি পরিশ্রম করবে, তুমি ফল পাবে, তুমি উন্নতি করবে। তাহলে এখানে প্রেজেন্ট ফর্মের কারণে আমরা উইল ব্যবহার করব। ইউ উইল। এখন উন্নতি করে ইংলিশ হলো 2-3টা ওয়ার্ড আছে, যেমন প্রসপার আছে, প্রসপার, তারপরে মনে করো শাইন ইন লাইফ, প্রসপার ইন লাইফ, আর কি দেওয়া যায়, প্রসপার, শাইন, এই দুটা শব্দ তো অনেকেই জানা আছে। ইউ উইল প্রসপার ইন লাইফ, ইউ উইল প্রসপার, উন্নতি করে প্রসপার ইন লাইফ, এই তুমি জীবনে উন্নতি করবে। ইউ উইল প্রসপার ইন লাইফ। অথবা এখানে আমরা কি দিতে পারি, ইউ উইল সাকসিড, SUCCEED, সাকসিড ইন লাইফ। আরেকটা জায়গা, ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল শাইন ইন লাইফ। তিনটা বাক্যের অর্থ একই, যেটা ডাইরেক্ট হয় ইউ উইল প্রসপার ইন লাইফ, জীবনের উন্নতি করে প্রসপার হতে পারে, জীবনের উন্নতি করে সাকসিড হতে পারে, সফল, জীবনের উন্নতি করে শাইন ইন লাইফ হতে পারে। আমাদের অনেকে এখানে সাকসেস লেখে, তোমরা যদি কেউ সাকসেস শব্দটি এখানে ব্যবহার করো তাহলে অবশ্যই উইলের পরে বি ব্যবহার করতে হবে। যেমন দেখো ইউ উইল সাকসেস, এভাবে দিলে হবে না। সাকসেস ইন লাইফ, সাকসেস শব্দটি ব্যবহার করলে এখানে বি দিতে হবে, শ্যালের পরে বি ব্যবহার করবে, এই খেয়াল রাখবে। তাহলে হবে ইউ উইল বি
সাকসেস ইন লাইফ। এখানে তুমি সাকসেসফুল দিতে পারো। যদি সাকসেসফুল দাও তাহলে ওখানে তোমাকে বি ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? বি। খেয়াল রাখবা। আর সাবজেক্ট ভার্ব, সাইন ভার্ব, প্রশ্ন ভার্ব যখন ভার্ব থাকে তখন আর বি দেওয়া যাবে না। যখন এখানে নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করবে তখন শ্যাল উইলের পরে আমরা বি ব্যবহার করব। নিশ্চয়ই তোমরা কথাটা বুঝতে পারছো? আমি আবার বলি, অনেকে ইউ উইল সাকসেস ইন লাইফ, ইউ উইল সাকসেস হয় না, ইউ উইল বি সাকসেস ইন লাইফ। আবার সাকসেস দিলে তখন বি লাগবে না, কারণ সাকসেস নিজে ভার্ব, প্রশ্ন ভার্ব, সাইন ভার্ব, কিন্তু সাকসেস ভার্ব না। সাকসেস হলো নাউন। যখন নাউন ইউজ করবে এখানে, অথবা সাকসেসফুল বলতে পারো, সাকসেসফুল, তাহলে বি লাগবে, উইলের পরে বি ব্যবহার করবা। নিশ্চয়ই তোমরা কথাটা বুঝতে পেরেছো? এবার দেখো, পরীক্ষা আমরা এখানে ইফ যুক্ত বাক্যটি প্রথমে দেখেছি, কিন্তু পরীক্ষা অনেক সময় প্রশ্নপত্রে তোমার শেষও দেখতে পারো। শেষে থাকলে তুমি কি করবে দেখো, শেষে যেমন মনে করো এই অংশটুকু আগে নিয়ে গেল, এই অংশটুকু আগে নিয়ে গেল, ইউ উইল সাকসিড ইন লাইফ, সাকসিড ইন লাইফ। এবার দেখো, এবার প্রথম অংশটা দেওয়া আছে, এখানে প্রথম অংশ দেওয়া আছে, কিন্তু ইফ যুক্ত ক্লজ দিয়ে এবার শেষে মিলেছে, শেষে দিতে হবে। তাহলে বাক্যের মাঝখানে যখন ইফ দেখবা তখন তোমরা লক্ষ্য করবে এখানে উইল না উড আছে। যদি উইল থাকে তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম দিয়ে দিলে, এই যে প্রেজেন্ট ফর্ম ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই বাক্যটা আমাদের শেষে চলে গেছে। এই যে ইফ ইউ ওয়ার্ক হার্ড দিদি, ইউ উইল সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবে যদি তুমি পরিশ্রম করো। তাহলে এই অংশটা আমার প্রেজেন্ট হইতেছে, অর্থাৎ শ্যাল উইলের অংশটা যদি প্রথমে নেয়, তুমি শেষের অংশটা প্রেজেন্ট ফর্ম রাখবা, প্রেজেন্ট ফর্ম। কথা বুঝছো? তাহলে এখানে কি দিবা? ইউ উইল সাকসিড ইন লাইফ, ইফ দেওয়া আছে, বাকিটা ইউ ওয়ার্ক হার্ড, এই কতটুকু লিখলে চলবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, বুঝছো? ইফ বাক্যের মাঝখানে থাকলে বুঝবা প্রেজেন্ট ফর্মটা এখন শেষে দিতে হবে। আমরা আগে ফিউচার ফর্মটা নিয়ে গেছি, এদিকে প্রেজেন্ট ফর্ম দিবা। আবার ইফ যুক্ত বাক্যের যখন এখানে ফার্স্ট হয় আমরা উড দেবো, উইল দেওয়া যাবে না, উড দিয়ে মিলিয়ে যাবে, উডের সাথে ভার্ব প্রেজেন্ট হবে, এটা সেকেন্ড কন্ডিশন বলা। এই ইফ যুক্ত বাক্যের প্রেজেন্ট থাকলে উইল হয়, আর এই ইফ যুক্ত বাক্যের যদি ফার্স্ট থাকে তাহলে তোমরা এখানে উইল না দিয়ে উড দিবা, আর সব ঠিকঠাক চলবে। কিভাবে দেখো, এই যে ওয়ার্কটা যখন আমরা ফার্স্ট কাজ করবো, আমি বাক্যটা লিখে দেখাই। দেখো, ও এটা নাম ছিল সেন্টেন্স। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা আমাদের সেকেন্ড কন্ডিশন বলা এখানে। অর্থাৎ এই ভার্বটা যখন ফার্স্ট হবে, ইফের সাথে যে ভার্বটা ব্যবহার করে, যে অংশে ইফ যুক্ত ক্লজে ভার্ব ফার্স্ট ফর্ম থাকলে এই অংশে উইল দেওয়া যাবে না, উড দিতে হবে শুধু, আর সব ঠিক দেবো। উডটা উইলের পরিবর্তে কি দিবা? উড। দেখো, তাহলে ফার্স্টে থাকলে এবার আমরা উইল দিব না, দিব উড। ইউ উড, উইল দিতে হবে না, যেহেতু এখানে ইফ যুক্ত ক্লজটি ফার্স্ট ফর্ম, তাহলে ফার্স্ট ফর্ম হলে এখানে উড ব্যবহার করতে হবে, এটাকে ফার্স্ট করতে হবে, তাহলে উড দিলে ফার্স্ট হবে। ইউ উড শাইন ইন লাইফ বা প্রসপার ইন, আগে যা লেখছো সেগুলি সব ঠিক দেবো। ইউ উড সাকসিড, এই সকল লাইনে সাকসিড বা প্রসপার বা অথবা তুমি শাইন লিখতে পারো। আর যদি সাকসেস দাও তাহলে এখানে বি লিখবে, তাহলে ইউ উড সাকসিড ইন লাইফ, ইউ উড সাকসিড ইন লাইফ, অথবা কি দেবে? ইউ উড বি সাকসেস ইন লাইফ। সাকসেস দিলে বি একটা দিতে হবে। কথা বুঝে দিচ্ছি? সাকসেস দিলে আমাকে উডের পরে আমাকে উডের পরে বি ব্যবহার করতে হবে, আর ভার্ব দিলে উডের পরে বি আর লাগে না, কারণ সাকসেস তো ভার্ব আছেই। তাহলে ভার্বটা বুঝতে পেরেছো? ইফ যুক্ত ক্লজটা ফার্স্ট হলে এখানে উড ব্যবহার করতে হবে, ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে, ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে, আর ভার্বের পরে যদি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তখন একটা বি ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আই থিংক ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট। আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পেরেছো? এরপরে আবার ইফ যুক্ত ক্লজটি, এখন আসো এই উডের অংশটা যদি প্রথমে নিয়ে যায় তাহলে কি কিভাবে হয়?
দেখো এই যে উড প্রথম অংশ করে উডের অংশ দেখবা উই না উড, তখন তুমি এই ফার্স্ট ফর্ম করে দিবা। কিভাবে দেখো ইউ উড, এই বাক্যটা আবার দেখো you would be successful, success S U double C E double S successful if, এবার কি দাঁড়ালো ইফটা এবার মাঝখানে শেষ হয়ে গেছে, ইফের অংশটুকু শেষ হয়ে গেছে, তাইলে এখানে উড থাকা মানে এই ভাগটা এখানে পাস করানো দিতে এবার প্রেজেন্ট পারবো না, কারণ উডের ফার্স্টের সাথে উড ব্যবহার ফার্স্টের সাথে উড ব্যবহার করে, তাহলে যখন এখানে উডের অংশটা প্রথমে নিয়ে আসছে তখন তোমরা এখানে কি সাবজেক্টের পরে পাস করার বাদ ব্যবহার করছো, এবার প্রেজেন্ট ফর্ম দেওয়া যেত, তাহলে কি দিবা এই অংশটুকু নিজে নিতে হবে। ইউ উড বি সাকসেসফুল ইফ ইউ, এখানে ইউ থাকলে আমরা এখানেও ইউ ব্যবহার করবো। হ্যাঁ দেখো ইউ উড বি সাকসেসফুল ইফ ইউ, হ্যাঁ ওয়ার্ক আগে এবার ওয়ার্ক করতে হবে, ফার্স্ট টেন্স করতে হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে তুমি জীবনে সফল হইতে। ইউ তাহলে কি বললাম, যখন প্রথম অংশে উড দেখবা পরের অংশে ভার্বটা ফার্স্ট ফর্ম দেবা, যখন প্রথম অংশে উড দেখবা পরের অংশে ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকবে, ইফের অংশে ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকবে। এই হলো দুইটা নিয়ম কেসে ইফের তৃতীয় একটা নিয়ম আছে, ইফের সাথে যখন এই ফার্স্ট ফর্ম দেখো if plus head plus আচ্ছা প্লাস বার 3 মানে বারবার পাশে, যদি এইভাবে হয় ইফের সাথে সাবজেক্টটা থাকবে হেড প্লাস বার 3 থাকে, তখন কিন্তু উইল দিলে হবে না, শুধু উড দিলে হবে না, উডের সাথে হেড দিতে হবে এবং বারবার পাশে দিতে হবে। তাহলে রুলটা না কি এদিকে পাস করার যদি থাকে আমরা ইফের সাথে পাস করা থাকলে এই অংশটা উড হ্যাভ দিতে হবে এবং বারবার পাসওয়ার্ড করতে হবে, উড হ্যাভ দিতে হবে বারবার পাসওয়ার্ড করতে হবে। কিভাবে দেখো ইফ একটা বাক্য আমি লিখে দেখাই, ইফ ইউ হ্যাড এই বাক্য ভার্বটা দেখো ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড, তাহলে এখানে হেড আছে এবং ভার্ব পাশে আছে, শুধু হেড থাকলে হবে না, শুধু হেড থাকলে শুধু উড হবে, আর হেডের সাথে ভার্ব পাশে থাকলে এখানে সাবজেক্টের পর উড হ্যাভ দিতে হবে, আর কি দিতে হবে ভার্বের পাশে। তাহলে ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড বাকি অংশটা মিলে দিতে হয় ইউ উড হ্যাভ, ইউ উড হ্যাভ, এবার ভার্বটা তোমার পাশে করে দিতে, তো সাকসিডেড পাশে কি সাকসিডেড থেকে সাকসিডেড করবা, ইউ হ্যাভ সাকসিডেড ইন লাইফ, সাকসিডেড ইন লাইফ। তাই আমরা কি দিলাম এদিকে ফার্স্ট পারফেক্ট, এদিকে উড হ্যাভের সাথে ভার্ব পাশে হবে, উড শুধু উড না উডের হ্যাভ আর এবং ভার্বের পাশে, আর সেকেন্ড ফর্মে ফার্স্ট টেন্সের লাইফ শুধু উড ভার্ব প্রেজেন্ট ফর্ম, উড ভার্বের প্রেজেন্ট ফর্ম। নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পেরেছ। এভাবে বাক্যের প্রথমে যদি হেড থাকে হেড মনে করো হেড দিয়ে একটা বাক্য আরম্ভ হলো, তখন আমাদের এই ফর্মে যাইতে হবে, আবার শুধু হেড হলে হবে না, হেডের সাথে হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3, এই ভার্ব 3 মানে ভার্বের পাশে, ভার্ব 3 বলতে বুঝবো ভার্বের কোন ফর্ম পাস্ট পার্টিসিপল, ভার্বের তিনটা ফর্ম আছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। তাহলে যখন আমি হেড দিয়ে একটা বাক্য আরম্ভ করব সাবজেক্ট থাকবো ভার্বের পাশে থাকবো প্রথমে হেড থাকবে, তখন এখানে আমরা ওই উডের লাগে হ্যাভ এবং ভার্ব পাশে লাগবে। 3 নম্বর স্ট্রাকচার থার্ড কন্ডিশন বলা হয়, 3 নম্বর স্ট্রাকচারে আমরা দেব কি দেখো এই হেডটা খুবই ইম্পর্টেন্ট, আমি আমার ক্লাসে এইগুলি আলোচনা রেখেছি, আজকে আবার শুনে আলোচনা করলাম সুবিধা তোমাদের বোঝার জন্য। যেমন দেখো হ্যাড আই বিন এ রিচ ম্যান
ধ্বনি হতে হবে। এই যে হ্যাড এবং বারবার পাশে আসেনি, আসে, শুধু হ্যাড থাকলেও না, বারবার পাশে থাকতে হবে। তাহলে আমাদের এই নিয়মটা প্রযোজ্য হবে। হ্যাড আই বিন এ রিচ ম্যান, কিভাবে কমপ্লিট করবা? এখানে কি ইউ হবে না আই হবে? নিশ্চয়ই আই হবে, যেহেতু আমি ইচ্ছা করলাম আমি ইফ আই হ্যাড এ রিচ ম্যান, আমি যে ধনী হইতাম, আমি একটা গাড়ি কিনতাম, আমি একটা কম্পিউটার কিনতে পারতাম, আমি একটা বাড়ি কিনতে পারতাম। হ্যাঁ, এরকম একটা বাক্য তোমরা মিলে নিবা। তো কিনতে পারতাম, এখন সাবজেক্ট দিবা, কি দিবা? কিনা ইংলিশ কি? ক্রয় করালো বাই, ক্রয় করা ইংলিশ কি? আমি একটা বাড়ি কিনতে পারতাম, বিশাল বাড়ি বা একটা কার কিনতে পারতাম। হ্যাঁ, তাইলে ক্রয় করা হলো বাই। বাই ভাষায় কি? বড়। বাই ভাষায় কি হবে? বাই বড় বড়, বাই বড় বড় হবে। তাহলে বারবার ভাষায় নেব বড়, বারবার ভাষায় হবে বড়। তাইলে আমরা কি বলবো? এটা ইন রিচ ম্যান আই উড হ্যাভ, বারবার ভাষায় না বড়, এ কার, একটা গাড়ি কিনবে, গাড়ি কেনা শখ। কেন? সবার একটা শখ থাকে না? হ্যাঁ, ধনী হলে তো গাড়ি কিনতে পারতাম। তাহলে আই উড হ্যাভ বট এ কার। এখানে উড, শুধু উড দিলে হবে না, হ্যাভও দিতে হবে, বারবার পাশে দিতে হবে। তাহলে আমরা আবার বলি, আর শুধু উড হ্যাড থাকলে, যেমন দেখো হ্যাড আই মাছ মানি, আমি আমার গত ভাষায় এই কথাগুলি লিখছি, আজকে আবার দিচ্ছি তোমাদের। দেখো হ্যাড, যেহেতু এই বাক্যটা ভুল করে অনেকে, হ্যাড থাকলে মনে করে যে উঠা পাবে, হ্যাড থাকলে উঠা পাবে না, হ্যাডের পরে ভার পাশে লিখতে দেবো। হ্যাড আই মাছ মানি, হ্যাড আই মাছ মানি। তাহলে এই বাক্যটা কি? এই বাক্যটা যদি উঠাতো এই বাক্যটা, তাহলে ভুল হবে। এখানে হ্যাড দিয়ে বাক্যটা শুরু করছি, কিন্তু হ্যাডের পরে আমি কোনো ভার ব্যবহার করি নাই। তাহলে এটা আমাদের ওই সেকেন্ড কন্ডিশন যেটা করছি, 2 নম্বরের যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, অর্থাৎ ফার্স্ট ফর্ম, এটা শুধু আমি ফার্স্ট ফর্ম হয়েছে, ফার্স্ট ফর্মে হয়নি। হ্যাড হ্যাজ ফার্স্ট কি? হ্যাড। তাহলে এবার উঠার দেওয়া যাবে না, এখানে আমি উঠার দিয়ে বাক্যটা মিলেছি। আর এবার যদি তোমরা উঠার ব্যবহার করো এখানে হবে না, তোমরা বুঝবে যে হ্যাড দিয়ে বাক্য আমি বলে উঠার, কারণ ও হ্যাডের সাথে একটা বার থাকতে হবে, এখানে ফার্স্ট ফর্মে ছিল বার, যেমন এখানে আছে বিন, বি ওয়াজ ওয়ার বিন, বিন কত আছে? বিন থেকে আছে, বি ওয়াজ ওয়ার বিন, বিন পাশে হলো বিন। তাহলে হ্যাডের পরে কোনো ভার্ব না থাকলে এখানে শুধু উড হবে, শুধু উড, এবং ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, আই উড বাই এ কার, দুইটার অর্থ কি না, কিন্তু এখানে উড হ্যাভ হবে না, বারবার পাশে হবে না, বারবার অনলি প্রেজেন্ট ফর্ম, সিম্পল প্রেজেন্ট থাকবো আর উড ব্যবহার করবো। নিশ্চয়ই তোমরা পার্টিকুলার বুঝেছো। হ্যাড, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বার। হ্যাড, হ্যাডের সাথে বার পাশে থাকতে দিব, তাহলে উড হবে, বার পাশে হবে। হ্যাডের সাথে যদি কোনো বার না থাকে তখন শুধু উড হবে, বারবার প্রেজেন্ট ফর্ম হবে, বারবার প্রেজেন্ট ফর্ম। ওকে, আমি আজকে তোমাদের আরো বেশ একটা ক্লজ দিয়ে বাক্য যোগ করার নিয়ম দেখাচ্ছি, ফলো করো। আশা করি তোমরা ফ্রেজগুলি লিখে নাও, ফ্রেজগুলি লিখে নাও। কি কি ফ্রেজ দিয়ে আমি আজকে আরো 2-4টা বাক্য তোমাদের দেখাবো। 1 নম্বরে ইট ইজ টাইম, ইট ইজ টাইম অথবা হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, হাই টাইম, এই একটা ফ্রেজ পাইলাম। এই যে ইট ইজ টাইম, এবার দেখো, হ্যাঁ, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এই যে ফ্রেজটার অর্থ কি দাঁড়ায়? এই ফ্রেজটার অর্থ হলো কোনো কাজ করার, আমরা বলি না এই কাজ করা এখনই উপযুক্ত সময়, কোনো একটি কাজ করার এখন উপযুক্ত সময় বা এখনই উপযুক্ত সময়। এই কথা, এই জাতীয় বাক্যের অর্থ করতে গেলে আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করবো। হাই দিলে একটু জোর বোঝায়, এখনই কাজটি করার উপযুক্ত সময়। যেমন আমরা তুমি এখানে বৃষ্টির সময় এখানে ছিল, বৃষ্টির সাথে যে তাড়াতাড়ি চলে যাবে, আবার তো বৃষ্টি আসতে পারে, তাহলে তোমার উপযুক্ত সময় এখনই, তুমি বলবো এখনই বাড়ি যাওয়ার উপযুক্ত সময়। এই কারণে ইট ইজ টাইম বা হাই টাইমের অর্থ, বুঝছো? হ্যাঁ, এই ইট ইজ হাই টাইম, টাইম বা ইট ইজ হাই টাইমের রুলটা হলো এটা, দেখি নাও। ইট ইজ
টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর যদি একটা সাবজেক্ট দেয় সাবজেক্ট, তখন তুমি এখানে ফার্স্ট ফর্মে ভার্ব ব্যবহার করছো। ফার্স্ট ফর্মে বাংলা অর্থ প্রেজেন্ট টেন্সের অর্থ হবে, কিন্তু ভার্ব হবে ফার্স্ট ফর্মে। আর যদি এখানে সাবজেক্ট না দেয় তখন তুমি সাবজেক্ট দিলে ভার্ব ফার্স্ট ফর্ম দিবা, আর সাবজেক্ট না দিলে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম দেবে। টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব হবে। কিভাবে দেখো, হ্যাঁ লিখলাম ইট ইজ টাইম, লেখো তো নিচে লেখো ইট ইজ টাইমের পরে আমি আর সাবজেক্ট দিলাম ইট ইজ টাইম উই ব্যবহার করলাম, এবার সাবজেক্ট আসবে। তাহলে এই বাক্যটা আমরা মিলিয়ে দিলে এখানে একটা ফার্স্ট ফর্ম ভার্ব ব্যবহার করুন আর বাক্যটা কমপ্লিট করুন। তো ফার্স্ট সেন্টেন্সের একটা বাক্য করো কি, এখনই তো বুঝলাম আমাদের বাড়ি যাওয়া বা আমাদের রুমটা ছেড়ে যাওয়া, আমরা এই রুমে আসি, এখন নিচে একটা আমাদের কোনো সমস্যা হতে পারে, তাড়াতাড়ি আমাদের এই রুমটা ছেড়ে যাওয়া ভালো। হ্যাঁ, এই অবস্থায় আমরা বললাম ইট ইজ হাই টাইম উই, এই যে রুম ছাড়া ইংলিশ লিভ, এই লিভ মানে ত্যাগ করা, তো লিভের ফার্স্ট লেফট করতে হবে। বাড়ি যাওয়া গো হোম, ওয়াইট হোম করতে, গো হোম করলেও হবে না, বাড়ি যাওয়া ইংলিশ কি গো হোম, কিন্তু এখানে যেহেতু পড়া হয়ে গেছে এই জন্য আমরা গো ব্যবহার করা যাবে না, আমরা ব্যবহার করুন ওয়েন্ট। তাহলে উই ওয়েন্ট হোম, এখনই আমাদের বাড়ি যাওয়ার উপযুক্ত সময়, উই ওয়েন্ট হোম, উই ওয়েন্ট হোম। ঠিক একই কথা, এই ইট ইজ টাইম হাই টাইম যেটাই থাকো তারপরে সাবজেক্ট আসলে আমরা এভাবে ব্যবহার করবো, উই লেফট দি রুম, লেফট দ্য রুম, এই লিভ থেকে লেফট হয়েছে, গো থেকে ওয়েন্ট হয়েছে। তাহলে হ্যাঁ এখানে কি সাবজেক্ট দিছি এই সাবজেক্ট, বুঝছো তোমরা সাবজেক্ট? হ্যাঁ আচ্ছা দেখছি, দেখো এই সাবজেক্ট আমাদের ভার্বটা ফার্স্ট ফর্ম দিয়ে মিলিতে হবে, কিন্তু এটার অর্থ হবে প্রেজেন্ট টেন্স। যেমন ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময় বা এখনই উপযুক্ত সময় আমাদের বাড়ি যাওয়া, আমাদের রুমটি ছেড়ে যাওয়া, যাওয়া ছেড়ে যাওয়া বাড়ি যাওয়া প্রেজেন্ট টেন্স, কিন্তু ভার্ব হবে ফার্স্ট ফর্ম। ঠিক এই বাক্যটা আবার লক্ষ্য করো, যখন সাবজেক্ট দেওয়া থাকবে না তখন আমরা কিভাবে করতে হবে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, একই কথা, একটু জোর বুঝায়। ইট ইজ হাই টাইম বললে একটু জোর বুঝায়, এই না কোনো পার্থক্য নাই। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এখনই সময়, আর ইট ইজ হাই টাইম এখনই সময়, একটু উপযুক্ত সময়, এখন সময় বা এখনই সময়, এর একটু কোর্স বুঝেছে। এবার আমার সাবজেক্ট দিল না, পরীক্ষা সাবজেক্ট দিল না, তখন তুমি আর এই ফার্স্ট ফর্ম যা দরকার নেই, তুমি শুধু একটা টু এনবা, আমাদের এখানে টু আর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলে হবে। এবার আর ভার্ব ফার্স্ট ফর্ম হবে না, যখন আমরা টু ব্যবহার করব ইট ইজ টাইম হাই টাইম বাক্যে, তখন আমরা ভার্ব কোন ফর্ম দেবো, প্রেজেন্ট ফর্ম, আমরা ভার্বটা ব্যবহার করব প্রেজেন্ট ফর্মে। তাই আমি দেখি ইট ইজ টাইম টু গো, ওয়াইট না বলে এবার গো হোম, এখানেও ইট ইজ হাই টাইম টু গো হোম, একই বাক্যে তুমি ব্যবহার করতে পারো, অর্থাৎ যে প্রেজেন্ট ফর্মে ভার্ব ব্যবহার করতে হবে, টু প্লাস ভার্ব প্রেজেন্ট, এটা ইনফিনিটিভ ভার্ব হবে, আমাদের এখানে ইনফিনিটিভ ভার্ব ইউজ করতে হবে। তাহলে আমরা ইট ইজ টাইম হাই টাইম রেজিস্টার দিয়ে কীভাবে বাক্য গঠন করে বুঝতে পারলাম। যখন আমরা ইট ইজ টাইম হাই টাইমের পর কোনো সাবজেক্ট থাকে না, তখন আমরা টু দিয়ে নেব, টু টু গো হোম, টু লিভ দি রুম, টু লিভ দি রুম, হ্যাঁ রুমটা ছেড়ে যাওয়া, বাড়ি যাওয়া, হ্যাঁ উপযুক্ত সময় এখনই। তাহলে এবং যদি সাবজেক্ট থাকে তখন ভার্বটা ফার্স্ট ফর্ম দিতে হবে, কি ফর্ম, ফার্স্ট ফর্ম, আর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব প্রেজেন্ট, টু প্লাস ভার্ব প্রেজেন্ট দিয়ে দিলে তুমি যে বাক্য দাও, যে ভার্বটা দাও, বাক্য অর্থপূর্ণ হবে, বাক্যটি অর্থপূর্ণ হবে। তুমি যদি টু ডু দি ওয়ার্ক, টু ডু দি ওয়ার্ক, তুমি বলবে টু ক্যাচ দি ম্যান, লোকটিকে ধরার এখনই উচিত সময়, লোকটা এখান থেকে হাঁটতেছে, চলাফেরা করতেছে, তাকে ধরার এখনই তো উচিত সময়, তাহলে তুমি করবে টু ক্যাচ দি ম্যান, টু ক্যাচ দ্য ম্যান, টু ক্যাচ, এখন কাজ করবে, এখন কাজ করবো, পরে কাজ করবো, এই ভালো লাগছে না, এখনই কাজ করা উচিত সময়, পরে হয়তো নাও হতে পারে। তাহলে এই যে এখন বা এখনই একটা কাজ করা উচিত সময়, তখন আমরা এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম দেবো, কর্তা থাকলে ভার্ব ফার্স্ট ফর্ম করো, কর্তা না থাকলে ভার্বের আগে টু দিব, ভার্বটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম থাকবে, কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। ওকে, I think you have understood this 12. আমি আরেকটা ক্লাস দিচ্ছি, দেখো
ফিনিশ দিতেন নি? না না রোই সাথে রুলার থাকে কেন প্লিজ টাইম থাকবেন, ওভার টাইম হলে তো সমস্যা আছে, অন্য সার্ভার আছে না। একদিন তো এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন রাইট ফর্ম বাক্স তোমাদের প্রয়োজন হবে। প্লিজ শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই একদিন যখন বাক্যের মাঝখানে থাকবে তখন তুমি কীভাবে বাক্যটা সম্পন্ন করবে। অ্যাজিফের রুলটা হলো লেখে নাও, অ্যাজিফের পূর্বে অ্যাজিফ বা অ্যাজ দো এর পূর্বের অংশে প্রেজেন্ট ফর্ম থাকে, প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। অ্যাজ এর পূর্বের অংশে প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এই একটা নিয়ম। 2 নম্বর নিয়ম হলো অ্যাজ দো এর পূর্বের অংশে ফার্স্ট ফর্ম থাকলে, ফার্স্ট টেন্স থাকলে পরের অংশে তোমরা সাবজেক্ট দিবা, সাবজেক্টের পরে ফার্স্ট ভার্বের টেন্স করতে হবে। ফার্স্ট ভার্বের টেন্স কিভাবে হয়? সাবজেক্ট প্লাস হেড অ্যান্ড হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ অ্যাজিভের প্রথম অংশে প্রেজেন্ট থাক, পরের অংশে তোমরা পাস্ট ফর্ম দেবা, ফার্স্ট ফর্ম। কিন্তু অ্যাজিভের পূর্বের অংশে ফার্স্ট ফর্ম থাকলে পরের অংশে ফার্স্ট পারফেক্ট হবে, মানে ভার্বের হেড দিবা, ভার্বের পাশা দিবা, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ও হেড হবে, এখানে হেড প্লাস ভার্ব পাশা হবে। আমি দুটো উদাহরণ দিচ্ছি, তারপরে আমি আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। দেখো, he talks as if, একটা বাক্য এখানে প্রেজেন্ট টেন্স দিলাম। আবার 2 নম্বরে দেখি ফার্স্ট টেন্স ব্যবহার করে, he talk as if, এখানে as if বা as though যেটাই থাকুক একই নিয়ম। লক্ষ্য করো, এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম দিছি, এই ভার্বটা ফার্স্ট ফর্ম দিছি, তাহলে এখানে হবে আমরা যদি হি টক as if, সে কথা বলে যেন সে সব জানে, বা এখানে ভার্বটা ফার্স্ট ফর্ম করতে হবে, জানে ইংলিশ কি নো, কিন্তু এখানে ফার্স্ট ফর্ম দিতে হবে নিউ, হি নিউ এভরিথিং, কিন্তু অর্থ হবে প্রেজেন্ট টেন্স। সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে, সে একটা ঘটনা সব কিছু আজ পর্যন্ত সব জানে, তো জানা ইংলিশ নো, কিন্তু এখানে নিউ হবে, কারণ এই প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যাজিভার বাইকে এখানে ফার্স্ট ফর্ম দিতেই হবে। নেক্সট দ্বিতীয় লাইনটার উদাহরণটা দেখো, টক ফার্স্ট টেন্স, এখানে আর নিউ দেওয়া যাবে না, এখানে হ্যাড নোন করতে হবে, কারণ এখানে ফার্স্ট ফর্ম লিখে দেবো, যেহেতু এখানে ফার্স্ট ফর্ম আছে। অ্যাজিভার পূর্বে ফার্স্ট ফর্ম থাকলে আমরা এখানে কি করবো? ফার্স্ট পারফেক্ট ফর্ম করবো। ফার্স্ট পারফেক্ট ফর্ম দিলে আগে সাবজেক্ট নাম হি হ্যাড নোর পার্সেন্ট কি নোন, নোর পার্সেন্ট হবে নোন, হ্যাড নোন এভরিথিং। নিশ্চয় বুঝতে পারছো? অ্যাজ দো এর পূর্বের অংশে প্রেজেন্ট থাকলে এখানে একটা ভার্বের ফার্স্ট ফর্ম দিবা, ফার্স্ট ফর্ম পাঁচে মিলাইবা, আর এখানে ফার্স্ট ভার্ব দিতে হবে, সাবজেক্ট এবং হেড এবং ভার্বের পার্সেন্ট এন্ডে ফার্স্ট ভার্ব হবে। ওকে, আশা করি তোমরা উদাহরণটা
very so. Thank you, my learners. Please. এটা বন্ধ